Bismillahirrahmanirrahim. Rabbi shrah li sadri wa yassir li amri wahlul 'uqdatam min lisani yafqahu qawli Rabbi zidni ilma। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ শুকরিয়া যে আমরা সুন্দর সকালে আল্লাহর অশেষ রহমতে আমরা কোরআনের সাথে বসতে পেরেছি। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এবং সমস্ত নবী রাসূল এবং সালেহীন বান্দাদের প্রতি। প্রিয় বোনেরা, আমরা যে গতদিন মাখরাজ পড়েছি সেটা একটু দেখব, তারপর আমরা অন্যটাতে যাব যদি আল্লাহ তৌফিক দেয়। আমাদের মাখরাজটা কি মোটামুটি সবাই অনেকেরই হয়তো আগেরই জানা, তারপরও ক্লিয়ার হয়েছে কিনা। মাখরাজ 17টা। হ্যাঁ, এর মধ্যে আমরা হলকের কয়টা পড়ছি? ছয়টা। হলকের কয়টা? মাখরাজ কয়টা? মাখরাজ 3টা, অক্ষর 6টা, তাই তো? হলকের অক্ষরগুলা আবার ওই যে গুণনাতে লাগবে, যে হলকের অক্ষর আসলে আমরা পরিষ্কার করে পড়বো। হ্যাঁ, এই 6টা অক্ষর আসলে আমরা পরিষ্কার করে পড়বো নুন সাকিনের পরে, গুণনাতে লাগবে, যে এটা তখন আমরা বলবো হলকের অক্ষর এই 6টা আসলে। ঠিক আছে? তারপর হচ্ছে কফ আর কাফ। হ্যাঁ, জিহ্বার গোড়া থেকে তার বরাবর তালুর সাথে কফ আর কাফ। তারপর হচ্ছে 6 নম্বর হচ্ছে জিম শিন ইয়া। হ্যাঁ, 7 নাম্বার হচ্ছে জিহ্বার পাশ থেকে দত। আর 8 নাম্বারও হচ্ছে জিহ্বার গোড়ার এক পাশ থেকে, হ্যাঁ, আর আগার আগার পাশ থেকে হচ্ছে লাম। লামটা আমরা আপনারা মুখস্থ করলে করেন, কিন্তু আমি এটা মুখস্থ করতে চাইলে করেন, কিন্তু ওইভাবে ওইটা মনে রাখা একটা কঠিন আর কি। আর লাম এমনি উচ্চারণ হয়, এটার সাথে যেমন এই জিমের সাথে জাল, এটা একটা জানা না হলে একটু প্রবলেম হয়। যেমন এটা আমরা জিম শক্ত করে পড়বো। হ্যাঁ, শিন, ঠিক আছে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে লাগাই। তারপর 9 নাম্বারটা নুন, এটা অটোমেটিক উচ্চারণ হয়, তারপরও জিহ্বার আগা তার বরাবর উপরের সাথে তালুর সাথে। আর রটা হচ্ছে জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের, মানে জিহ্বার সাথে যতগুলা এখানে দিছি আমরা 10 পর্যন্ত, দোয়া তার লাম ছাড়া বাকি সবই। হ্যাঁ, জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সাথে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সাথে, জিহ্বার আগা তার বরাবর উপরে, মানে একই ছন্দটা। কেউ যদি ছন্দ দিয়ে মনে রাখতে চান, হ্যাঁ, ছন্দ দিয়ে মনে রাখাটা সহজ হয় দেখে হয়তো আমরা একটু মনে রাখার চেষ্টা করব, কিন্তু এমনিতে আমাদের বুঝতে হবে যে হলকের পরেই কফ আর কাফ, তারপর জিম শিনিয়া, তারপরে এখন জিহ্বার গোড়া মধ্য আগা শেষ হয়ে গেল, তার বরাবর উপরের তালুর সাথে লাগাইয়া। হ্যাঁ, 5টাও। এখন রইল কি 10 পর্যন্ত, এগুলা শেষ। এখন রইছে কি 11, 12, 13 ছিল। হ্যাঁ, 13, 14, এই 4টা যদি আমরা ধরি তাহলে কি হবে? জিহ্বার আগা দাঁতের সাথে, সামনের উপরে দাঁতের সাথে, দাঁতের গোড়ার সাথে তা দাল তোয়া। হ্যাঁ, আর সামনের উপরের দাঁতের আগার সাথে হলো জাস্ট এর পরের গুলা সা জাল জোয়া। ঠিক আছে? হ্যাঁ, আর হচ্ছে 12 নাম্বার হচ্ছে ঝা সিন সৎ, নিচের দাঁতের আগার সাথে, নিচের দাঁতের গোড়ার সাথে কিন্তু আর নাই, এই শেষ। হ্যাঁ, জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ার সাথে লাগাইয়া তা দাল তোয়া, জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া যা সা জাল জোয়া। একই রকম গুলা উচ্চারণ। দাল আর কি তা, তোয়াটা হচ্ছে চিকন আর মোটা একটু, আর সা আর জালটা জাল আর জোয়াটা সেম। মাখরাজ কি একটু একটু মানে মোটা আর একটু চিকন করে পড়া। ঠিক আছে? আর 12 নাম্বার ঝা সিন সাত। কারণ ফাটাও এমনিতে উচ্চারণ হয়, তারপর নিচের ঠোঁট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাইয়া, উপরের দুই দাঁতের আগা নিচের ঠোঁটের মানে পেটের সাথে লাগাইয়া, এটা ফা। দেখেন, ফা, উপরের দুই দাঁত লাগতেছে, ফা। তারপর দোয়াতটা তো মাঝে একটু প্র্যাকটিস করাইছে, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে। হ্যাঁ, জিহ্বাটা একটু নৌকার মতো হয়ে যাবে দুই পাশ লাগাইলে, আবার এক পাশ লাগাইলে একটু ইয়া হবে। হ্যাঁ, জিহ্বাটা একটু মানে জিহ্বার পাশটা লাগাইতে হবে।
এখন ওয়া বা মিম এই তিনটা হইতেছে ঠোঁট থেকে উচ্চারণ হয়, জিহ্বা শেষ। ওয়া বা মিম, ওয়া বা মিম হচ্ছে ঠোঁট থেকে। হ্যাঁ, গলা এবং ঠোঁটের মধ্যে সমস্ত কিছু উচ্চারণ হবে। গলা থেকে 3টা মাখরাজ, 6টা। আর ওয়া বা মিম ঠোঁট থেকে উচ্চারণ হয়। পাটা তো এমনিতে উচ্চারণ হয়। এগুলা মানে বইয়ে লিখছে ভিজা অংশ, শুকনা অংশ। এটা আপনাদের যদি পড়তে ইচ্ছা করে, আমাদের বই তো সবার কাছে দিয়ে আমি দিয়ে দিছি। আর মিমও এমনি উচ্চারণ হয়। আর ওয়াটা কিভাবে উচ্চারণ করা হবে, জের এবং পেশ দিলে, ওইটা আমি একটা বলছি যে ঠোঁট না লাগায় বা উচ্চারণ করতে চাইলে হয়। দেখবেন গোল হয়ে যাবে ঠোঁটটা। ওয়াজের ওই, ওয়া পেশ ও, ঠোঁট না লাগায় আপনি বা উচ্চারণ করার চেষ্টা করবেন, তাইলেই আমার মনে হয় যে হয়ে যাবে। এইটুকু বলেন, এই মাখরাজ নিয়ে কারো কোনো কথা আছে কিনা? আর যে 2টা মাখরাজ মাদ আর গুন্না, এটা তো এমনি অটোমেটিক উচ্চারণ হয় নাকের বাসি হইতে। ঠিক আছে, 16 আর 17, 17টা মাখরাজের মধ্যে 15 পর্যন্ত এটা, 16 আর 17 হচ্ছে, হ্যাঁ, 16 আর 17 কি মাদের হরফ। হ্যাঁ, মাদ তো এমনি মুখের খালি স্থান হইতে উচ্চারণ হয়, আর নাকের বাসি হইতে গুন্না, এটা আপনারা সবাই পারেন, হয়তো সবাই পারেন। এটা জাস্ট আমরা 2টা আপনারা বইয়ে দেখেন, ওই 2টা মাখরাজ বলছে। এখন এগুলার মধ্যে একটু তফাৎ গুলা আমাদের একটু বুঝতে হবে। সা, সোয়াত, হ্যাঁ, সা, সিন, শিন, সদ। এই যে এই সিন আর সদটা একই জায়গা, জিহ্বার আগা নিচের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া। হ্যাঁ, নিচের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া সিন, এই যে সিন আর সদটা। তারপরে সদটা হচ্ছে মোটা করে হবে, একটু মোটা ভারী করে। আর সিনটা হচ্ছে পাতলা করে হবে। এইটা একটু পড়ার সময় আমাদের খেয়াল রাখবে। আর সাটা তো উপরের 2 দাঁতের আগার সাথে লাগাইয়া। আর শিন, শিন তো হচ্ছে জিহ্বার মধ্যখান 2 উপরের তালুর সাথে লাগে। শিন তালিবস্যর মতো, সাটা আমার কাছে মনে হয় ছয়ের মতো আমাদের বাংলার সাথে তুলনা করলে। ঠিক আছে। আর এই 2টা হচ্ছে দন্তাস্বর মতো কিন্তু থা। আর এটা হলো স। হ্যাঁ, তারপর হলো জাল, ঝা, জিম, ঝা, জিম। জিমটা তো জিম। হ্যাঁ, জাল। ঠিক আছে। আজাব, 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 এই যে এই আজাব দেয়া হয় হলো শাস্তি। আর এই জিম দিয়ে যেটা হয় সেটা হচ্ছে বিস্ময়কর, মানে আজব, আজব বলি না আমরা, আজব কাণ্ড। এটা কিন্তু আরবি ওয়ার্ড থেকে আসছে। এই যে সূরা জিনে আছে 72 নম্বর সূরা, যে আমরা এক আজব বিষয় শুনছি, বিস্ময়কর বস্তু। কোরআনের কথা শোনার পর তারা বলছে, তাদের জাতির কাছে যায়। তারপর দেয়া জলামা। হ্যাঁ, ঝা দেয়া অনেক কিছু। কাফ নর্মাল কয়ের মতো উচ্চারণ করলে আমার মনে হয় হবে না। আর এই কফটা হবে একটু মোটা করে। তা, তোয়া। আর হার হার ডিফারেন্স তো আপনারা সবাই জানেন, তারপর একটু প্র্যাকটিসের ব্যাপার। আল্লাহ, এখানে হা আছে, এই ছোট হা। এই হায়ের 7টা রূপ, 7টা রূপ আমাদের জানতে হবে। হ্যাঁ, নাইলে দেখা গেছে যে এমন একটা বেকার মতো রূপ, ওইটা অনেক সময় আমরা বুঝতে পারি না। আর এই হা হচ্ছে জিম, হা, খ একই রকম। এটা হচ্ছে আল হাম। প্রথমে একটু বাতাস বের করে তারপর এই হাটা বললে, তাহলে 2টা ডিফারেন্স বোঝা যায়। দাল আর দোয়াত, দাল তো হচ্ছে ইয়া থেকে, আর দোয়াতটা তো আমরা জিহ্বার পাশটা, হ্যাঁ, উপরের মাটি দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। জল, এটা একটু প্র্যাকটিস করতে হবে। আর মাইক্রাসটা অনেক বড় জিনিস, কিন্তু আমার মনে হয় যে আপুরা এখন কি মানে এমনিতে বলেন, আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন। পলকের কাউকে জিজ্ঞেস করলে পারবেন তো যারা আছেন মোটামুটি। জিহ্বার আগা উপরের 2 দাঁতের গোড়ার সাথে লাগায় কি কি হরফ বলেন? এই রুকাইয়াপা বলেন, রুকাইয়াপা হোমওয়ার্ক সুন্দর করে করতেছে। জায়গার সামনে দুই জাতের পুরার সঙ্গে লাগাই হচ্ছে তো হ্যাঁ, কোনটা কোনটা বললেন আপা? একটু শুনতে পেলাম না। 11 নম্বর মার্কাস। হ্যাঁ, বলেন। জায়গার সামনে করে
জাতের গুঁড়ার সঙ্গে লাগাইয়া তো ডাল আহ, না, এটা তো 12, এটা তো 13। 11 নম্বর জিহ্বার মাথায় আগা ঢুকেছে, 12 উপরের নম্বর 2 দাঁতের কি গোড়ার সাথে বলছেন না আগার সাথে? গুঁড়া গুঁড়া উপরে 2 সাথে আগা না, আগার গোড়াটা সাথে 13। আগের সাথে হলো সিন এই দুইটা না না, তো যে দাল আমি তা কয় নাম্বার না তো মাথায় ঢুকলো দাল তা, 11 এই যে 11, তা দাল তো। আপনি যে ত বলছেন যে 11 ডাল নম্বর বলছেন, কিন্তু সা জাল জ বলছেন আগার সাথে ত যেটা লাগে। ডাল তা 11 হ্যাঁ, যেটা জিহ্বার আগা উপরে 2 দাঁতের গোড়ার সাথে লাগাইয়া। সঙ্গে লাগাইয়া, হ্যাঁ 11 হ্যাঁ, নম্বর মাথায় ত দেখেন, লাগান, দেখেন, ডাল বলেন, তা উচ্চারণ করেন, তা দাল তো, দেখবেন গোড়ার সাথে লাগতেছে। হ্যাঁ, আর সা জাল জ, এটা হচ্ছে জিহ্বার আগা উপরে 2 দাঁতের আগার সাথে লাগাইয়া। ঠিক আছে? 13 নম্বর মাথায় আছে। হ্যাঁ, আর 12টা হচ্ছে নিচের দাঁতের 2 দাঁতের, সামনের নিচের 2 আগার সঙ্গে দাঁতের লাগবে আগার সাথে সাথে লাগাই। সো আ সিন সোয়াদ যা আর দা। সব। আচ্ছা, এখন আর ফাটা তো আর না, আচ্ছা যাই হোক। আর নীলুফাপা, ক্লিয়ার হয়েছে মার্কাসটা? আপনি তো আরো অনেক জায়গায় পড়ে আরো ক্লিয়ার অনেক। যে নীলুফাপা কোনটা বলবেন বলেন। জিহ্বার মধ্যখান এর থেকে কি কি উচ্চারিত হয় বলেন। জিবার মধ্য, মধ্যখান থেকে, মধ্যখান। জিম সিন ইয়া না পা। হ্যাঁ, জিম শিন, ইয়া তালিবর্ষের মতো কিন্তু। শিন জিম শিন ইয়া। শিন ইয়া। 12 নম্বর ঠিক। মাছ আছে। না, এটা হচ্ছে ওই যে মধ্যখান, ছয় এটা ছয় 6 নাম্বার। 6 হ্যাঁ। 6, 6 হ্যাঁ, নম্বর মাছ। এই যে মধ্যখানটা, এই যে জি। মধ্যখান। গোড়া থেকে 2টা কাফ, কটা মনে রাখবেন। তারপরে এখানে মধ্যখান থেকে জিম শিনিয়া, আর আগা থেকে হচ্ছে মানে তালু বরাবর নুন আর র। আর নুন আর র, নুন আর র তো মোটামুটি নুনের তো আমাদের। সহজ, হ্যাঁ, জিব্বার হ্যাঁ, আগা 9 নাম্বার নুন, আবার 9 নুন। উপরে। হ্যাঁ, হ্যাঁ, আগার পিঠটা হচ্ছে তালু বরাবর লাগায় র, র। বাহ, ঠিক আছে? মানে জিহ্বার গোড়া থেকে কফ আর কাফ। হ্যাঁ, আর মাত্রকান এই তার 3টা। বরাবর হ্যাঁ, আর এটা নুন আর র। দোকান। তারপর হচ্ছে এখানে 11, 12, 13 হচ্ছে 3টা করে। হ্যাঁ, এখানে জিব্বার আগা তারপর, সামনে হ্যাঁ, উপরের, সামনের, উপরের 2 দাঁতের দুইটাতে গোড়ার গোড়ার সাথে। সঙ্গে লাগাইয়া তো দাল তা। হ্যাঁ, তা জাল জ, যেমনি পড়েন আর কি আগা। ঝা সিন সৎ। যাই হোক, এগুলো হচ্ছে অ্যাপ্লাইটাই আসল। আমরা তো এগুলো জিনিস জানবোই, তারপরে মাথায় এটা থাকতে হবে একদম, মাথার মধ্যে একদম ক্লিয়ার করে। হ্যাঁ। সৎসিংহা সৎসিংহা চৈতি আপু, আশুলিয়া থেকে চৈতি আপু। হ্যাঁ, জি চৈতি আপু আপু। কোনটা বলবেন, কোন আসসালামু মার্কাসটা বলবেন বলেন তো, 13 নাম্বারটা বলেন তো আপু। 13 নম্বর হচ্ছে 13 নম্বর মাখরাজ জিহ্বার আগার সামনের উপরে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া গো জাল ফা। জি, আলহামদুলিল্লাহ। জাহানারা আপু, 12 নাম্বারটা প্লিজ। জাহানারা আপু আনমিউট হয়ে কথা বলেন। 12 নম্বর। জি, 12 নম্বর মাখরাজ জিহ্বার আগা সামনের নিচের 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া সামনের উপরের 2 দাঁতের। সসিন হ্যাঁ, হ্যাঁ, সামনের নিচের 2 দাঁতের, ঠিকই আমি আছে। উপরে। সামনের জি নিচে। আপু, সামনের জি। জি, আপনি ঠিক আছে। সামনের নিচে 2 দাঁতের আগার সঙ্গে লাগাইয়া হ্যাঁ, হ্যাঁ, সসিন যা। হ্যাঁ, ঝা, হ্যাঁ, ঠিক আছে। মোটামুটি আমাদের মাথায় এটা থাকতে হবে যে এগুলা হচ্ছে জাল, জি, এগুলা হচ্ছে আগা, জিব্বার আগা ও, মানে দাঁতের সাথে লাগায়। আর জিব্বার মধ্যখান সাথে হইতে হয়েছে জিম শিনিয়া। জি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকের পড়া দেখি, জানা পড়াই আমরা একটু।
আপা বলছিল যে আমি মাদে চলে যেতে চাইছিলাম, কারণ বেসিক গুলাই আমি একটু আলোচনা করতে চাইছিলাম। রিপা আপু বলছিল যে এগুলা এগুলো আমরা সবাই জানি, তাই না? একসাথে এটা কি বলে, জবর জের পেশকে একসাথে, হ্যাঁ, এগুলা কি বলে, হরকত। হরকতের। হ্যাঁ, এবং হরকতে কোনো টান নাই। আমরা কিন্তু শুধু অক্ষর পড়লে টেনে পড়বো, কিন্তু হরকতে কিন্তু কোনো টান নাই। এটা আমাদের একদম ক্লিয়ার থাকতে হবে মাথার মধ্যে, বা বি বু এভাবে। হ্যাঁ, তাহলে আমাদের যে আকার, ঋষিকার আর হচ্ছে রসুকার। মানে আরবিতে কিন্তু অনেকে ঋষিকার মানে এই যে জের রে অনেক সময় বে বা জের বে এভাবে পড়ে, বা অনেক সময় আমাদের উচ্চারণটা এরকম হয়ে যায়। কিন্তু আমাদের একদম ক্লিয়ার করে বা বি বু, মানে এটা কিন্তু ঋষিকারের মতো উচ্চারণ। হ্যাঁ, হরকতে কোনো টান নেই। আপা মোট কথা হলো এক জবর এক জের এক পেশকেই তো হরকত বলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, এক জবর এক জের এক পেশকে তার, এবং হরকত হরকতে বলে। কোনো হরকতের টান উচ্চারণ নাই। তাড়াতাড়ি হয়, তাড়াতাড়ি হ্যাঁ, হবে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় এই আর কি। তাড়াতাড়ি হবে, মানে কোনো টান থাকবে না। আমরা সাধারণত আমাদের যে প্রবলেমটা হয় পড়ার সময়, হরকতে আমরা একটু মাত করে ফেলি, বা মাদের মাতটাকে আমরা একটু হরকতের মতো উচ্চারণ করে ফেলি, এইটা বেশি প্রবলেম হয়। এটা তো হ্যাঁ, আমার জানা হয়। জিনিসও প্রবলেম হয়। তারপর দুই পেশ ইয়াকে তানবিন বলে। তানবিন তানবিন বলে। এবং নুন সাকিন একই, তাই না? নুনের মধ্যে যজম দিলে যে কোনো হরফ দিয়া, হরকত দিয়া যদি তারপর নুনের মধ্যে যজম দেওয়া হয়, সেটার উচ্চারণ তানবিনের মতো হয়। এর জন্য তানবিন এবং নুন সাকিন সেম কথা। এটা তো আমরা বুঝি, বুঝি না? সবাই বুঝি। জি। এটা তো না, এটা তো সবাই আমরা বুঝি। এটা নুনের গুণনা যখন আমরা পড়বো তখন আসবে। ঠিক আছে? আর যজমের তিনটা রূপ, হ্যাঁ, যজমের তিনটা রূপ আর তাসদিদের একটা রূপে, দাঁতের মতো, দুইটা দাঁতের মতো। হ্যাঁ, যজমের তিনটা রূপ হইতে পারে এরকম, একটা ইয়ার মতো, তারপরে একটা পেশের মতো, আরেকটা হচ্ছে গোল। হ্যাঁ, তারপর হচ্ছে আলিফে জবর জের পেশ যজম হয় না। আলিফ যখন থাকবে খালি আলিফ, আলিফ যখন খালি এরকম থাকবে তখনই শুধু আলিফ হবে, আর জবর জের পেশ হলে ওইটাই হয়ে যাবে হামজা। হামজা। হামজার থেকেই জবর জের পেশ বা যজম যেটাই হোক, তখন হামজা যেখান থেকে উচ্চারণ হয় আপনারা খেয়াল করবেন, ওখান থেকেই তখন উচ্চারণ আ এ ও। হ্যাঁ, এর জন্য এটাকে হামজা বলে, লম্বা হামজা বলে। ঠিক আছে, আর কিছু না, একটা গোল হামজা আর একটা আমরা লম্বা ছোট হামজা। হামজা। হ্যাঁ, কারণ উচ্চারণ স্থান একই, সেম। আ এ ও। আর এখানে এটা খালি আলিফটা সাধারণত মাদের হরফের জন্য ব্যবহার হয়, আর অন্য কোনো কারণে ব্যবহার হয় না, বা রসমে খত লেখার নিয়মে একটু ব্যবহার হয়। ঠিক আছে, এখন এই যে এটা, এই এই জিনিসটাও আমাদের একটু ভালো করে ক্লিয়ার করা উচিত। এগুলাও দেখেন আপনারা, মানে আমি তো এগুলা মনে হয় আমরা পারি পারি, হ্যাঁ, কিন্তু আসলে মানে পড়ার সময় অনেকেরই এই জিনিসগুলা ভুল হয়, মানে ভুলে যায় আর কি, যে এটা তাহলে কি বলতে চাইতেছে কি। এর জন্য এগুলা মানে একটু লিখে লিখে, আমরা কিছুদিন আগে মল্লেমা ট্রেনিং করছি, তখন আমার কাছে খুবই বিরক্ত লাগতো যে এই বয়সে স্লেটের মধ্যে লিখতে হবে। পরে লিখতে যায় বুঝলাম যে আসলে মানে না লিখলে আমাদের এগুলো আর কি, মানে হরফগুলা মানে আসলে অনেক সময় একটু প্রবলেমই হয়। এবং একজন মানে খুব ভালোই পারে, কিন্তু তাদের, সে বলে কি, কিন্তু আমি কোরআন পড়তে গেলে আমার পড়তে পারি না, সে বলতেছিল। সে সব মানে নিয়মগুলা পারে কিন্তু পড়তে পারে না। এই যে এই জিনিসগুলা, এই যে যে চেঞ্জ হয়ে যায় যে, হ্যাঁ, এইটা ভালো করে বুঝতে হবে যে এক দাঁত দিয়া, এগুলো আমরা অনেকবার লিখে 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 শিখছি। হ্যাঁ, যে এক দাঁত দিয়ে এই যে এরকম খালি একটা দাঁতের মতো দিয়ে বা, তার খালি নুক্তা দেখে দেখে আমার বুঝতে হবে। ইয়া, নুন, তা, সা, ফা। ফার, ফার মাথাটা আবার গোল হবে, কাফের মাথাটা হবে গোল। ফার কাফের মাথাটা গোল গোল হইয়া এখানে ইয়া হবে। তারপর সিনের মাথা তো তিন দাঁত, মানে হবে যে একদম মিলে গেছে। কিন্তু এগুলা যদি, এগুলা বারবার আমরা যদি একটু লিখে লিখে পড়ি, স্লেট না থাকলেও খাতাতে যদি একটু লিখেন আপনারা, লিখে 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 আর একটু পড়েন, মানে যার যদি এই বিষয়টা কারো যদি ক্লিয়ার না থাকে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, আর এই যে এই এগুলা মানে একটু, এরা তো কারোর সাথে যেহেতু মানে মানে আলাদা আলাদাই বসে, তারপর অনেক সময় একসাথে বসে। এই যে আমাকে একটা বলেন আপনারা যে দাল আর রর মধ্যে কেমনে তফাৎটা করবেন, এটা কে বলবেন? ধরেন দাল আর র, কিভাবে তফাৎটা করবেন? একই রকম দেখা যায়, এরকম যে দালটা এখানে মোটা দেখা যাচ্ছে, রটা চিকন,
মানে অনেক সময় দেখা যায় না এটা যখন আমরা মানে কোরআনের ভিতরে ভিতরে থাকে তখন আপনারা কিভাবে তফাৎটা করবেন এটা কি বলবেন? এটা কি কেউ বলবেন? ডালটা একটু ছোট হয় আর রটা একটু উম, বড় হয়, চিকন হয়, আর লম্বা নিচে হয়। নিচে একটু হ্যাঁ টানা হয় না, আর কি। সব ঠিক আছে। হ্যাঁ, কি বললেন, নিচে কি বললেন আপা? রটা একটু লম্বা হবে না রটা বা লম্বা হয়। হ্যাঁ, লম্বা হবে মানে কি? মানে রটা ডাল নিচের আর দিকে রড একটু টানা তফাৎটা হয় আপনারা, আর হ্যাঁ ডালটা একদম তিন কোনা, মানে ত্রিভুজের মতো হয়। হ্যাঁ, কিন্তু যখন একসাথে থাকে অনেক সময় এই যে ইয়াটা আমি বলি যেটা নোকটা দেখে ডালটা মানে বুঝতাম। কি, যখন একসাথে থাকবে তখন ডালটা দেখবেন ওই যে আমরা যেমন মানে ওই যে ছোট হাতের অক্ষরগুলা ইংরেজিতে যেমন 3টা লাইনে পড়ার চেষ্টা করছি না, কেন, যে কোনটা কতটুক নিচে নামে। হ্যাঁ, ডালটা দেখবেন যে এই যে উপরে থাকবে। উপরে থাকে, হ্যাঁ। হ্যাঁ, ডালটা দেখেন উপরে থাকবে। হ্যাঁ, কিন্তু আর রটা হবে হচ্ছে দেখবেন এই যে ডালের এইখান থেকে দেখবেন বা অন্য কোনো অক্ষরের দেখবেন নিচে থেকে হবে। বুঝছেন? এই যে আমরা যেমন কিন্তু মানে অনেক সময় কিন্তু এই যে যখন মিলা থাকে তখন এটা বোঝা যায় না, কিন্তু এইটা দেখে বোঝা যায় যে ডালটা একদম মানে উপরে থাকে আর এই যে রটা কিন্তু এই যে নিচে থেকে একদম ওই যে মানে এই যে যেমন আমরা যদি মানে ইংরেজিতে ছোট হাতের এফ লিখি তখন এই যে 3টা ঘর জুড়া, ঠিক আছে, এরকম রটা হবে নিচে, এইটুক এইটুক মাথায় রাখতে হবে, রটা হবে নিচের দিকে, ঠিক আছে, এটা। আর প্রতি ল্যাপটপে কম্পিউটারে দেখবেন যে একটা অক্ষর যদি আমরা দেই, হ্যাঁ, নর্মাল ফর্মটা থাকে লাস্টে, কিন্তু সামনের যে ফর্মটা সেটা অনেক সময় মানে একটু চেঞ্জ হয়ে যায়। তো এই চেঞ্জগুলো আমাদের বুঝতে হবে, চেঞ্জগুলো একটু লিখে 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 লিখে, যাদের প্রবলেম আছে অনেকে এগুলো বুঝতে পারে না, হ্যাঁ, তাদের একটু ওই যে এই নকশাটা দেখে লিখে লিখে ইয়া করতে হবে আর কি, ক্লিয়ার করতে হবে। মানে আমি চাই যে মানে 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 আমাদের শর্ট কোর্স হোক, কিন্তু আমাদের যেন এইটা হয় যেন আহ, যেন আমাদের মানে মানে পড়তে যেন অসুবিধা না হয়, এইটা যেন যে কোরআন শরীফ সবাই হয়তো পড়তেই পারেন আপনারা, আমরা হয়তো সবাই পারি, তারপরেও যেন এইটা মনে না হয় যে আমার পড়তে অসুবিধা হচ্ছে। কারণ আপনি হিপস করতে হলে তো নিজে পড়া পড়া মানে যতটুকু আপনার হিপস বা নাজেরা নিজে পড়তে হবে বা খতম দেন আপনারা যখন, ঠিক আছে, সেই জন্য পড়তে যেন অসুবিধা না হয়, এটা একদম ক্লিয়ার যেন হয় যে কয়দিনই আমরা পড়ি, ঠিক আছে। হ্যাঁ, পড়তেটা যেন অসুবিধা না হয়, রিডিং পড়তে। এই যে এখানে যে মুরাক্কাব হরফ, যেগুলো হরফ মানে যুক্ত হয়ে বসে তাদেরকে মুরাক্কাব বলা হয়েছে। এক দাঁতের মানে কতগুলা হরফ আছে, পরে এই যে গোল মাথার কতগুলা, 3 দাঁতের হচ্ছে খালি এই যে সিন আর শিন, তারপর সোয়াদটা হচ্ছে সোয়াদের মাথা তো আমরা বুঝতেই পারি সবাই, আর তোয়াটা, হ্যাঁ, একদম এতটুকু এতটুকু হয়ে যায়, তখন খালি নুক্তা দেখে আর মাথা দেখে আমাদের চিনতে হবে, ঠিক আছে, নুক্তার মাথা দেখে। তারপর উল্টা দাঁত, উল্টা দাঁত এই যে দেখেন খালি এই যে দাঁতটা পুরো উল্টা হয়ে এই যে এইটু দেখা যাচ্ছে না, পুরা উল্টা দাঁত, উল্টা দাঁত। পরে হায়ের মাথা, হা জিম খ একই রকম। তারপর আইনটা কেমন হয়ে যায়, এই যে 3 কোনা, মাথাটা 3 কোনা হয়ে গেছে, কিন্তু আইন তো বাস্তবে এরকম না, তাই না, আমরা যেটা বড় করে যেটা পড়ি, খালি 3 কোনা মাথাটা হয়ে গেছে। পরে লামটা, লামটা বোঝা যাচ্ছে, লামটা হচ্ছে যে বা দিকে যার মাথা থাকবে, এটা হবে লাম। তারপর হায়ের তো কতগুলা রূপ আছে, হ্যাঁ, এই যে প্রথম চিহ্নে 13 হরফ, বা, ইয়া, নুন, তা, সা, হ্যাঁ, পাঁচ খালি নিচের এক দাঁতের খালি নিচে হচ্ছে বা, ইয়া 2 দাঁত, 2টা নুক্তা, নুন একটা খালি একটু মুক্তা দেখে দেখে আমাদের বুঝতে হবে। হ্যাঁ, সিন, তারপর শিন, সদ, দত, ত, জ। আবার এই যেরকম উল্টা দাঁতেও সেম, উল্টা দাঁতে, উল্টা দাঁতে হ্যাঁ, উপরে থাকলে, উপরে থাকলে নিচে থাকলে বা, উপরে থাকলে নুন, আর নিচে 2টা থাকলে কি হবে, ইয়া, উপরে 2টা থাকলে তা, এই যে ওরকম উল্টা দাঁতের মতো দিয়া এরকম হয়। হ্যাঁ,
তখন এগুলা চিনতে পরে যে এরকম পড়তে পারতো না, সে এটা যখন দেখাইছে সে তো খুশি হয়েছে যে আসলেই তো আমি এগুলোর জন্য বুঝতাম না। এমনিতে সব পারে, মাদের হরফ, গুণা, সব নিয়ম কানুন, কিন্তু এইটুকের জন্য, এর জন্য মানে অনেক সময় হুজুরা একজন পড়ানোর পরে হয়তো কোরআনে চলে গেছে, তারপর আবার কায়দা থেকে শুরু করে। মানে এটাতে মন খারাপ করার কিছু নাই, কারণ কায়দার হয়তো সবই আমি জানি, হয়তো একটা জিনিস জানি না, তখন সেইটাই হয়তো কোরআন পড়তে অসুবিধা হবে। তো পুরা যার জানা আছে, যেমন আলিফ বা তাসা, এটা তো আর মানে কাউরে নতুন করে বলার কিছু নাই, যারা জানা আছে। কিন্তু এই যে এর উল্টা দাঁত, হ্যাঁ, উল্টা দাঁত অনেকেরই হয়তো মাথার মধ্যে নাই। হ্যাঁ, এরকম উল্টা দাঁত দিয়া নুন, উপরে দিলে নুন, নিচে দিলে বা, আর নিচে দুইটা থাকলে ইয়া, তারপর উপরে দুইটা থাকলে তা, তিনটা থাকলে সা, এরকম। আর এরকম জিমের মতো, এই যে এরকম জিমের মাথাটা দিয়ে খালি কোনো নুক্তা না থাকলে হা, হ্যাঁ, তারপর নিচে নুক্তা থাকলে জিম, আর উপরে নুক্তা থাকলে খ, ঠিক আছে। তারপর ফাতে একটা নুক্তা, এই যে এরকম ইয়া দিয়া, গোল মাথা দিয়া। আর কফে হচ্ছে দুইটা নুক্তা। তারপর এই যে কাফ, এই দেখেন, এই যে এমনিতে আমরা মধ্যখানে পেঁচানো কাপ পড়ছি, কিন্তু এই যে এখানে কি রূপটা দিচ্ছে, কি রূপটা দিচ্ছে, খালি এরকম বেঁকানো একটা, আর লামের মতো বাকিটা, মধ্যখানে পেঁচানো ওই এটা নাই। হ্যাঁ, তখন এইটা নিয়েও একটু ঝামেলা। তারপর হার তো কতগুলা রূপই হয়, তাই না? হার অনেকগুলা রূপ হয়। এই যে আমরা যদি বা আলিফের সাথে দিছে, হ্যাঁ, ইয়ার সাথে দিছে, এই যে এরকম বা তা সা, পরে হচ্ছে ওয়ার সাথে দিছে, কেমন রূপ হয়, খালি একটা দাগ দিয়া এখানে এই যে নুক্তা দিয়ে দিয়ে বুঝাইছে, ঠিক আছে। তা সা, এই যে ইয়ার সাথে হইলে কেমন, খালি একটা দাগ দিয়া ইয়াটা বড় ইয়ার রূপটা বড় করে দিচ্ছে। পরে জিমেরটা কেমন, জিম হা খ, যে আলিফের সাথে হইলে কেমন, ওয়ার সাথে হইলে কেমন, এগুলো আমরা যদি আমরা সঠিকভাবে পড়তে চাই, আমাদের একটু মানে লিখে লিখে পড়তে হবে। হ্যাঁ, যার এটা নিয়ে প্রবলেম আছে তাকে এটা নিয়ে এটা একটু লিখে লিখে, প্রবলেম না থাকলেও লিখলে ভালো। হ্যাঁ, লিখলে একদম ক্লিয়ার হয়। তারপর আমরা আবার চক দিয়ে স্লেটে লেখা শিখছি যে কিভাবে মানে মোটা চিকন হয়। হ্যাঁ, এই যে এরকম খালি জিম, এই ফোঁটা দেখা আর এই যে মাথা দেখা বুঝতে হবে, জিম হা খ। তারপর সিন, সিনের মূল রূপ এটা, কিন্তু এই যে মাঝখানে হইলে বা প্রথমে হইলে এরকম শিন। তারপর এই যে আলিফের সাথে থাকলে, ওয়ার সাথে থাকলে এরকম, ইয়ার সাথে থাকলে সোয়াদ, সোয়াদের মাথা দেখে সোয়াদ আর দোয়াতে কিরকম, তজ, আইন গইন। এই যে কাফের খালি এই যে এরকম বাঁকা একটু থাকবে। তারপর আলিফের সাথে থাকলে এই যে কাফ, মধ্যখানে পেঁচানো কাফ, মধ্যখানে পেঁচানো আর পাওয়া গেল না, কিরকম চেঞ্জ হয়ে আলিফের সাথে কিরকম হয়ে গেল। হ্যাঁ, অনেকটুকু চেঞ্জ হয়। মানে আমরা যেমন ইংরেজির ABCD অনেকটাই অন্যরকম, সেরকম আমাদের মনে করতে হবে, অনেকটাই চেঞ্জ হয়ে যায়, ওয়ার্ড অনেকটাই চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যেগুলা যুক্ত হইয়া বসে, মোরাক্কাব যেগুলারে বলা হয়। আর যেগুলা অযুক্ত হইয়া বসে সেগুলা অত চেঞ্জ হয় না, তবে দাল আর রয়ের মধ্যে ওই তফাৎটা মানে ইয়ে করতে হবে। লামের দুই দিকে একটু মাথা থাকে। তারপর এই যে এখানে খালি একটা ইয়া, একটা খালি দাগ, তারপর ইয়া, তারপর ইয়ার সাথে, হ্যাঁ, বা এই যে এরকম খালি মধ্যখানে পেঁচানো অংশটা দিয়ে এরকম। তো এই রূপগুলো আমাদের বুঝতে হবে, নাইলে অনেক সময় মানে কোরআনে পড়তে অসুবিধা হয়। হ্যাঁ, মিমে যে উল্টায় যায় কেমন, নর্মালি এরকম, তারপর এরকম থাকে, আবার এই যে এরকম ইয়ার সাথে একটু উল্টানো যায় এরকম। তারপর এই যে একটা রূপ, দুইটা রূপ, এখানে দুইটা রূপ দিচ্ছে, আরো 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 5টা রূপ আছে। হ্যাঁ, খালি একটা দাগের মতো, ওইটাও হ্যাঁ, ও হ্যাঁ, এটা এটাগুলো আমাদের বুঝতে হবে। এই যে এখানে দিছে আবার, এই যে এখানে মাঝখানে হয়ে গেলে কেমনে, প্রথমে হলে এরকম, মূলটা হলো লাস্টে যায় থাকে, এই যে শেষে যায়। আর প্রথমে হলো একটু চেঞ্জ হয়, মাঝখানে হলে আর একটু চিপার মধ্যে পড়ে যায়, এই যে বায়ের, এই যে, আর মূলটার মতো লাস্টে যায়, তাই সেম।
প্রথমে হইলো একটু চিপা, তারপর এই যে মাঝখানে এই যে খালি একটা দাঁত দিয়া, তারপর শেষে হইলে মূল রূপটাই থাকে। মানে আরবিতে শেষে যায় মূল রূপটা থাকে, শব্দের শেষে যায়, কিন্তু প্রথমে এবং মানে মাঝে এই যে দেখেন উল্টা দাঁত। থেকে আবার সব অক্ষরের লাস্টে যেটা হয় সেটা মূল অক্ষরে চলে যায়, হ্যাঁ, প্রথমটা চলে যায়, সেটা কি কোনটা? একদম আলিফ থেকে মানে ওই যে আবার তার অক্ষরে ফিরে যায়, সেটা কি সবগুলোই শেষেরটা এরকম হয়? হ্যাঁ, শেষেরটা যে আমরা যে মূল অক্ষরটা দেখি হ্যাঁ, ওইটাই এটা কি শেষের। সবগুলো একদম সবগুলাই? সবগুলাতেই দেখেন, আপনারা খেয়াল করেন এই যে বা, তা, হা, কিন্তু হ্যাঁ, এই যে মাঝখানে বা এই যে প্রথমে এই যে চেঞ্জ হয়ে গেছে না, হ্যাঁ খালি বা, বানান, আইন, ফা। বুঝছেন? শেষে যায় আর মূল রূপটা থাকে, এই যে মূল রূপ যেটা এটা থাকে। একদম ইয়া পর্যন্ত। তাছাড়া হ্যাঁ, ওই মোটামুটি। যে প্রথম লাইনের দ্বিতীয় আর লাইনের প্রথমটাও যে একটু চেঞ্জ হইতে পারে, হ্যাঁ, মাঝেরটাও চেঞ্জ, কিন্তু শেষে যা দেখবেন মূল রূপটা, এই যে দেখেন সবাই আবার সিনের, সিনের একদম মূল আপনার রূপটা ওই এখানে। দ্বিতীয় নাম্বারের 4 নাম্বারটা একটু বলেন তো, এটা একটা জিম আর কোনটা? মিম নাকি এটা মিম? এই দ্বিতীয় সারির ওই যে 4 নাম্বারটা, 1 2 3 4, এটা এটা না, ওইটা এটা না, ওর পাশেটা, হ্যাঁ এটা ওটা জিম না মিম? এটা হলো বা, এই যে জিম, উল্টা হা, উল্টা দিয়া বা, হা না পাইটা, হা, জিম, আর পরে হা, হ্যাঁ, পরে প্রথম সা, হা, বা তারপর হাসা। জিম, তারপর প্রথম এই প্রথমটা যে বা, উল্টা প্রথম দাঁত দিয়ে বা। মাথাটা, হ্যাঁ, ও, এটা কি? ওই যে মাথা উঁচু করে দিয়া ওই যে বকের ঠোঁটের মতন, ওইটা কি? হ্যাঁ, হ্যাঁ, এটাই তো বলতেছে, এটা উল্টা দাঁত। ওই যে ওখানে পড়াইলাম না, উল্টা দাঁত দিয়ে কি কি হয়, বা নিচে এক নুক্তা হলে বা হবে, উল্টা দাঁতের নিচে এক নুক্তা আল্লাহ, আছে, এটা বা। বা আর এটা হলো বা হা, হবে। হ্যাঁ, বা, হা, আর সা, মারো না, এই যে সায়ের মূল রূপটা। এটা তো অনেক ইম্পর্টেন্ট একটা বাই করলেন আবার। এই যে উল্টা দাঁতটা ভালো করে বুঝতে হবে, বুঝছেন? এই যে হ্যাঁ, উল্টা দাঁতটা, উল্টা বা দাঁতটা এই যে হাত, উল্টা দাঁত, হ্যাঁ, এটার নিচে হইলে বা, উপরে হইলে নুন, নিচে দুইটা নুক্তা হইলে ইয়া, উপরে দুইটা নুক্তা হইলে তা। হ্যাঁ, এটা ভালো করে বুঝতে হবে, এগুলো আপনার লিখে হ্যাঁ, লিখে লিখে আমি লিখে এটা সুন্দর। ভাবতেছি হা, জিম, সা, এরকম ভাবছি না, আল্লাহ, আমিও পুরো ভাবছিলাম উল্টা। মিম মিম বা, ক হা, সা। হ্যাঁ, লাস্টেরটা বোঝা যাবে, লাস্টেরটা হলো আসল রূপ, ঠিক আছে? হুম, এই যে এরকম, এগুলা মানে মনে হয় যে আমরা তাহলে এগুলো তো আমরা জানি, জানা জিনিসও আপনি যদি একটু লিখে 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 এটা দেখে দেখে আবার লিখেন, যে তাহলে এটা কি, এই যে দেখেন বাটা কত চিপায় পড়ছে, তাই না? তারপর এই যে এটা বাটা, হা, তারপর সা, তারপর দেখেন জিম, আইনটা কেমন, আইনটা 3 কোনা, এইগুলো আমরা আইনটা হয়তো সবাই চিনি, তারপরও আর একটু লিখে পড়লে। জিম, ঠিক। হ্যাঁ, জিম, আইন, হ্যাঁ, এই যে জিমের প্রথম রূপ, দ্বিতীয় রূপ, এই যে তৃতীয় লাস্টে হচ্ছে একদম এই যে এই রূপে সবই। হায়েরও সেম, এই যে লাস্টে হচ্ছে এই রূপ, হয়েরও সেম, কিন্তু এই যে হ্যাঁ, বা, তারপর দেখেন এই যে সিন, এটা তো দাল না পা, খ, হ্যাঁ, কোনটা? দাল আর জিম, এই যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4, খ, মানে জিমের জায়গায় যেটা। এটা হর, বা খালা, হ্যাঁ, এই যে এই যে এটা বা, তারপর এটা খ, তারপর লাম। এটা তো বুঝেছি। এই যে দেখেন সিনটা উল্টায় যায় আবার মিমের সাথে, কেমন আইন, হ্যাঁ, এই যে সিন, মিম, সিন মিম আইন। হ্যাঁ, দাল আর রটা একই মা, রকম লাগে। মিম, সিন, জিম, দাল। এই যে দাল কিন্তু এদের সাথে মিলা একদম মানে একেবারে, কিন্তু র এর ক্ষেত্রে আপনারা দেখবেন এই যে রটা দেখেন নিচে নেমে গেছে, রটা, ঠিক আছে, রটা কিন্তু নিচে নেমে গেছে। আর হ্যাঁ, মানে দেখবেন, আর দালটা হইলে এই যে দেখবেন মানে পাশাপাশি যতগুলা ওইভাবে থাকবে। হুম, এগুলো আপনার একটু লিখার চেষ্টা করেন, 1 দাঁত দিয়ে কি কি, 2 দাঁত দিয়ে কি কি,
হ্যাঁ, আরেকটা বড় বই আছে, আমি আরেকটা বড় বইটাও দিয়ে দিব নে। মানে একটু লিখলে কি মানে অনেকটাই ক্লিয়ার হয়। এগুলো মনে করেন যে মনে হয় যে পারা জিনিসই কেন লিখবো, আহ বা এখন কি আছে নাকি, কিন্তু অনেকটাই দেখবেন যে মানে ইয়াটা ক্লিয়ার হয়ে যাবে, লিখতে গেলে মনে হবে। এই যে হামজা, হামজা দেখেন অনেক সময় আমরা ওয়া থাকলে মনে করি এটা বোধহয় ওয়া, কিন্তু না, হামজার এই এই সবগুলা রূপ হামজা।